শুরু করি। আমাদের আজকের টপিকের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক অপারেশন সমূহ। আহ, বাংলাদেশ সম্পর্কিত অপারেশন গুলোর সঙ্গে আমরা মোটামুটি সবাই কম বেশ পরিচিত রয়েছি। অপারেশন সাস্টাইন আমরা সেটা জানি 1971 সালে, এটা পাকিস্তান পাক বাহিনী 1971 সালে 25 মার্চ রাতে নিরীহ বাঙালিদের উপর পরিচালনা করেছিল। সেটি অপারেশন সাস্টাইন নামে ইতিহাসে পরিচিত। এটি সম্পর্কে মোটামুটি আমরা এর মোটামুটি জানি, আর বেশি জানার দরকার নেই। অপারেশন জ্যাকপট 1971 সালে যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যুদ্ধ চলছিল, তখন বাংলাদেশের নৌশক্তিকে বাংলাদেশের পক্ষের মিত্রবাহিনী তথা বাংলাদেশের আহ যৌথ বাহিনী সেটিকে ধ্বংস করার জন্য যে অপারেশন হাতে নেই, সেটির নাম হচ্ছে অপারেশন জ্যাকপট। অপারেশন ক্লোজড 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর যুদ্ধকালীন পরিস্থিতির কারণে বাংলাদেশের বিদ্যমান বিভিন্ন নাগরিক সমাজের কাছে যখন দেশের রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে রাষ্ট্রের অস্ত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়, সেক্ষেত্রে রাষ্ট্র ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়ার মতো একটা সম্ভাবনা দেখা দিলে তখন সরকার নাগরিক সমাজের কাছে যে সকল অস্ত্র আছে সেগুলো যেন তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেয়, সেই জন্য একটা নির্দিষ্ট অপারেশন বা একটা কর্মসূচি হাতে নিয়েছিল, যেটির নাম হচ্ছে অপারেশন ক্লোজড। এরপর অপারেশন মান্না। অপারেশন মান্না হচ্ছে 1991 সালে বাংলাদেশের দক্ষিণে আমরা জানি মেঘনা উপকূলবর্তী জেলাগুলোতে ব্যাপক পরিমাণ বন্যায় ক্ষয়ক্ষতি হয়। বঙ্গোপসাগরের উত্তর পাশ এবং পূর্ব পাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার জন্য একটা ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী কর্তৃক পরিচালিত ত্রাণ ব্যবস্থার নাম হচ্ছে মূলত অপারেশন মান্না। এরপরে অপারেশন সিএনজেড 1991 খ্রিস্টাব্দে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের ত্রাণ ও পুনর্বাসনের জন্য মার্কিন ট্রান্সপোর্ট কর্তৃক পরিচালিত অভিযান। দুইটাই 1991 সালের বন্যার সঙ্গে জড়িত, একটি ব্রিটিশ সরকার কর্তৃক, অন্যটি মার্কিন সরকার কর্তৃক। একটি অপারেশন সিএনজেড, অন্যটি অপারেশন মান্না। এরপর অপারেশন স্ট্রাইকিং ফোর্স 2002 খ্রিস্টাব্দে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ নিয়ন্ত্রণের জন্য পরিচালিত অভিযান। এটি মোটামুটি আপনারা হয়তো আপনাদের মনে থাকার কথা না, আমাদের ক্লিন কাট মনে আছে। 2002 সালে পলিথিন ব্যাগের বিরুদ্ধে খুব বড়সড় সরকারি কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, সেটি অপারেশন স্ট্রাইকিং ফোর্স। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি মোটামুটি কিছুটা গুরুত্বপূর্ণ, আপনারা এটি মনে রাখতে চেষ্টা করবেন। এরপরে অপারেশন ক্লিন হার্ট 2002 থেকে 2003 খ্রিস্টাব্দে, অর্থাৎ 2002 থেকে 2003 1 থেকে 1.5 বছর সময়ে বাংলাদেশে যখন সন্ত্রাস কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল, তখন তৎকালীন বিদ্যমান সরকার সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাস দমনের জন্য একটি বিশেষ অপারেশন হাতে নেয়, সেটি মূলত অপারেশন ক্লিন হার্ট নামে পরিচিত। এরপর এগুলো আমরা বাংলাদেশের সঙ্গে জড়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন গুলো দেখলাম। এবার আমরা ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ অপারেশন গুলো দেখবো, যেগুলো আন্তর্জাতিকভাবে পরিচিত, যেগুলো আমাদের পরীক্ষায় হয়তো আসার সম্ভাবনা কিছুটা হলেও আছে। অপারেশন ব্লু স্টার 1991 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী কর্তৃক শিখদের পবিত্র উপাসনালয় স্বর্ণ মন্দিরে পরিচালিত সেনা অভিযান। এখানে সালটা সম্ভবত ভুল আছে, বুঝছো, সালটা সম্ভবত ভুল আছে, ইন্দিরা গান্ধীর সময়ের সঙ্গে এটা মিলে না। যাই হোক, তোমরা একটু দেখে নিবা অপারেশন ব্লু স্টারটা কত সালে হয়েছিল, এখানে সালটা সম্ভবত ভুল আছে কিছুটা। অপারেশন বিজয় 1999 খ্রিস্টাব্দে কার্গিল সীমান্তে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে ভারতের পরিচালিত অভিযান। ইরাক অপারেশন ডেজার্ট স্টর্ম 1991 খ্রিস্টাব্দে বহুজাতিক বাহিনী বলতে মনে রাখবা, বহুজাতিক বাহিনীর নাম দিল, এটা মূলত ইঙ্গো মার্কিন বাহিনী। এটা আমেরিকা এবং ইংরেজ, অর্থাৎ ব্রিটিশ এবং আমেরিকা, এবং এদের এই দুই জাতির সঙ্গে এদের কয়েকজন বন্ধু বান্ধব মিলে মধ্যপ্রাচ্যে ইরাক ইরানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যে এগুলা করা হয়, এটার নাম তারা বহুজাতিক বাহিনী বললেও এটা মূলত মেইনলি ইঙ্গো মার্কিন, অর্থাৎ ইংলিশ এবং মার্কিনরা, ব্রিটিশ এবং মার্কিনরা। যাই হোক, 1991 খ্রিস্টাব্দে বহুজাতিক বাহিনী কর্তৃক ইরাকের বিরুদ্ধে পরিচালিত অভিযান। এটি প্রথম উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত। হওয়ার কথা কারণ হচ্ছে পারস্য উপসাগর নামে আমরা একটা উপসাগরের সঙ্গে পরিচিত হয়েছি পূর্ববর্তী ক্লাসে। সেই উপসাগরকে কেন্দ্র করে ইঙ্গো মার্কিন শক্তির প্রথম অভিযান এটা, এই জন্য এটার নাম এটির অন্য নাম প্রথম উপসাগরীয় যুদ্ধ নামেও পরিচিত।
অপারেশন ডেজার্ট ফক্স 1998 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সম্মিলিত বাহিনী কর্তৃক ইরাকের বিরুদ্ধে পরিচালিত অভিযান। অপারেশন ইরাকি ফ্রিডম 2003 খ্রিস্টাব্দে ইঙ্কো মার্কিন বাহিনী কর্তৃক ইরাকে পরিচালিত সামরিক অভিযান। এটি দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত। এটি কেন দ্বিতীয় উপসাগরীয় সেটা বুঝতে পারছো, ওটা প্রথম, এটা দ্বিতীয়। যাই হোক, এগুলো মোটামুটি সবগুলো তোমরা পড়লেই পারবা, তারপর আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি তোমাদেরকে, যাতে এটুকুই। এরপর আসো অপারেশন আনাকোন্ডা। আফগানিস্তানের দুর্গম পার্বত্য অঞ্চলে তালেবান এবং আল কায়দাকে পরাজিত করার জন্য 2001 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত অভিযান। অপারেশন এন্ডুরিং ফ্রিডম 2001 খ্রিস্টাব্দে আফগানিস্তানে ইঙ্গো মার্কিন বাহিনী কর্তৃক পরিচালিত অভিযান। অপারেশন রেড ডন 2003 খ্রিস্টাব্দে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করার জন্য মার্কিন বাহিনীর পরিচালিত অভিযান। অপারেশন ওডিসি ডন 2011 খ্রিস্টাব্দে লিবিয়ার এক নায়ক গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত অভিযান। এই যৌথ বাহিনীও কিন্তু ইঙ্গো মার্কিন বাহিনী কিংবা বহুজাতিক বাহিনীকে বোঝাচ্ছে। এরপরে আসো অপারেশন জেরিমো 2011 খ্রিস্টাব্দে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে লাদেনকে হত্যার জন্য মার্কিন বাহিনীর বিশেষ অভিযান। এই অভিযানের মাধ্যমে মূলত লাদেন ধরা পড়েন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিচালিত অভিযান অপারেশন সমূহ: অপারেশন সি লায়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি কর্তৃক ব্রিটেনের বিরুদ্ধে পরিচালিত অভিযান। অপারেশন বারবারোস দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মান কর্তৃক রাশিয়ার পরিচালিত অভিযান। এই নীতির এগুলো তোমরা পড়ে নিও, কয়েকটা আছে। এরপর বিভিন্ন স্থানের নামকরণের উৎস। ফিলিপাইন, স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের নাম অনুসারে এ দেশের নাম করা হয়েছে ফিলিপাইন, কারণ ফিলিপাইন এক সময় স্পেনের আন্ডারে ছিল। এই জন্য তৎকালীন স্পেনের রাজার নাম অনুসারে ফিলিপাইনের নামকরণ করা হয়েছে ফিলিপাইন। মর্মর সাগর, মর্মর দ্বীপ বা মার্বেল দ্বীপ, অর্থাৎ মার্বেল থেকে মর্মর কথাটা এসেছে। মার্বেল দ্বীপ বা মর্মর দ্বীপ এই সাগরে অবস্থিত বলে এই সাগরের নামকরণ করা হয়েছে মর্মর সাগর। মর্মর সাগর কোথায় তোমরা তো নিশ্চয়ই জানো, এটা কৃষ্ণ সাগর এবং ইজিয়ান সাগরের মোটামুটি মাঝখানে, তুরস্কের দুই অঞ্চলের মাঝখানে মর্মর সাগর। এরপরে ব্ল্যাক সি কৃষ্ণ সাগর। এই অঞ্চলে প্রচুর শীতকালে প্রচুর ঘন কুয়াশা হয়, এত বেশি অন্ধকারাচ্ছন্ন থাকে যে এই জন্য এটাকে ব্ল্যাক সি বলা হয়। ইকুয়েডর, আমরা জানি ইংরেজি ইকুয়েটর শব্দের অর্থ হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা, ইকুয়েটর। তো নিরক্ষরেখার ঠিক মাঝখানের দেশটি ইকুয়েডর। এই জন্য এই ইকুয়েটর রেখার নামের সঙ্গে মিল রেখে রাষ্ট্রের নামকরণ করা হয়েছে ইকুয়েডর। আমরা জানি ইকুয়েডর দক্ষিণ আমেরিকার একটি দেশ, ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার প্রতিবেশী। ইন্ডিয়া, এরপরে আসো ইন্ডিয়া। ইন্ডিগো নাম থেকে এসেছে। ইন্ডিয়ান নামটা সম্পর্কে তোমাদেরকে একটু করে বলি, যদি এখানে খুব সংক্ষেপে বলতে ইন্ডিগো নাম থেকে এসেছে। ইন্ডিয়া মূলত সিন্ধু প্রদেশের, আমরা জানি সিন্ধু নদী, সিন্ধু নদ এই উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত নদীগুলোর অন্যতম হচ্ছে সিন্ধু নদ, যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান সিন্ধু নদী। এই সিন্ধু নদকে পারস্যরা, তখন তো পারস্যদের সঙ্গে আমাদের ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের আসা যাওয়া বা সম্পর্ক খুব বেশি ছিল মধ্যযুগ এবং প্রাচীন যুগে। তো ইন্ডিয়ার সঙ্গে পারস্যের সম্পর্ক যেহেতু ছিল, পারস্যরা নামকে সিন্ধু নদীর নামকে সিন্ধু নদী বলতে পারতো না, তারা সিন্ধুকে হিন্দু বলতো। হিন্দু থেকে গ্রিসরা পারস্যদের হিন্দুকে গ্রিসটা বলছে, গ্রিসটা ইন্ডোস করতে, গ্রিসটা এটাকে বলতো ইন্ডোস। গ্রিসরা ভারতীয় উপমহাদেশকে ইন্ডোস হিসেবে চিনত, ইন্ডোস। সেই ইন্ডোস আবার ল্যাটিন অঞ্চলে গিয়ে হয়ে গেছে ইন্ডাস। তাহলে হিন্দু থেকে ইন্ডোস, ইন্ডোস থেকে ইন্ডাস, এই ইন্ডাস থেকে ধীরে ধীরে এটা হয়ে গেল ইন্ডিয়া। ভারত সরকারের কাছে ভারতের নামটি কিন্তু প্রকৃতপক্ষে ভারত, বা আমরা যেমন ভারতকে ভারত বলি, ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার নিজস্ব নাম কিন্তু ভারত। ইন্ডিয়া কিন্তু ভারতের নিজস্ব নাম না, ইন্ডিয়া হলো ভারতের আন্তর্জাতিক নাম, যেটা বিশ্বের অন্যান্য দেশ, অন্যান্য জাতি ভারতকে ইন্ডিয়া হিসেবে ছিলেন। কিন্তু ভারতের নিজস্ব নাম, নিজস্ব অর্থে তারা তাদের সংবিধানে কিন্তু এটা ভারত হিসেবেই পরিচিত। যাই হোক, এভারেস্ট শৃঙ্গ, ব্রিটিশ ভারতের সার্ভেয়ার স্যার এভারেস্টের নাম অনুসারে এই শৃঙ্গের নামকরণ করা হয়েছে। ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নাম অনুসারে এই প্রদেশের নামকরণ করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিষয়টা একটু দারুণ। আমরা জানি কলম্বাস ভারত অভিযানে বের হয়ে ভুল করে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে যায়, অর্থাৎ এই ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোতে পৌঁছে যায়।
এই দ্বীপগুলোতে পৌঁছে যাওয়ার পর কলম্বাস মনে করেছিলেন তিনি ভারতের পশ্চিমাঞ্চলের কোন দ্বীপাঞ্চলে পৌঁছে গেছেন। এই জন্য তিনি ভ্রান্ত ধারণা থেকে, ভুল ধারণা থেকে তিনি এটার নাম দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। তো এই যে উনি যে নাম দিয়েছেন, এই ভুলের উপরে ভ্রান্ত নিয়ে আমরা এখনো এটির নাম বিখ্যাত হয়ে গেছে। এখন পৃথিবীতে এটি ওয়েস্ট ইন্ডিজ নামে পরিচিত, কিন্তু বাস্তবে আসলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই। ওই সম্পর্ক যে ওইটুকুই কলম্বাসের একটু ভুল, বুঝতে পারার ভুল। যাই হোক, এরপরে আসো মেসোপটেমিয়া। গ্রিক শব্দ মেসো মানে দুই নদীর মধ্যবর্তী স্থান। ইরাকের টাইগ্রিস এবং ইউফ্রেটিস, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী আমাদের মধ্যপ্রাচ্যের ইতিহাসে খুবই বিখ্যাত। এই দুই নদীর মধ্যবর্তী একটি প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া। এই দুই নদীর মাঝখানে বলে এর নাম মেসোপটেমিয়া, কারণ মেসো শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী বা মাঝখান। এরপরে আসো স্পেন। আদি নাম ইস্পানিয়া থেকে এ নামের উৎপত্তি হয়েছে। এখানে আসলে ইতিহাসের অনেক ছড়াই উতরে আছে। এখানে স্পেন, পর্তুগাল, অ্যান্ডোরা এই জাতীয় কয়েকটি দেশকে নিয়ে একটা ভূখণ্ড প্রাচীন যুগে হিস্পানিয়া হিসেবে পরিচিত ছিল। হিস্পানিয়া থেকে স্পেন এসেছে। এই দ্বীপকে কেন হিস্পানিয়া বলা হলো? এই দ্বীপে একসময় প্রচুর খরগোশ বা খরগোশ জাতীয় এক ধরনের প্রাণী পাওয়া যেত, যাদেরকে স্প্যানিশ ভাষায় হিস্পানিয়া শব্দের সঙ্গে এটা কিছুটা মিল রয়েছে। সেখান থেকেই খরগোশ জাতীয় প্রাণী থেকেই স্পেনের নাম হিস্পানিয়া। হিস্পানিয়া থেকে কালক্রমে বিবর্তিত হয়ে হয়ে আধুনিক নাম স্পেন ধারণ করেছে। অস্ট্রেলিয়া, এটা মোটামুটি আমরা অনেকেই জানি। অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল। আমরা ম্যাপ দেখলে দেখবো এশিয়ার দক্ষিণে অস্ট্রেলিয়ার ভূখণ্ডটি অবস্থিত। এশিয়ার দক্ষিণাঞ্চলে যখন অবস্থিত তখন সেই হিসেবে এটির নাম অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়া শব্দ হচ্ছে এশিয়ার দক্ষিণাঞ্চলে, এটা এশিয়ার দক্ষিণে অবস্থিত, এর নাম এই জন্য এর নাম অস্ট্রেলিয়া। আমেরিকা, ভেসপুচি নামক নাবিকের নাম অনুসারে আমেরিকার নাম ধারণ করা হয়েছে বা নামের উৎপত্তি হয়েছে। যাই হোক, এরপরে আরো অনেকগুলো আছে নিচে, এগুলো তোমরা পড়ে নিবা। আমি সবগুলো টাচ করবো না, সবগুলো টাচ করলে পড়তে পারবো না। আদিবাসী, আদিবাসী সম্পর্কে একটু করি, আমরা পড়ি। শাব্দিক অর্থে আদিকালের আদিবাসী হলো আদিবাসী একটি নির্দিষ্ট অঞ্চলে বহিস্থ জনগোষ্ঠীর আগমনের আগ থেকে বসবাস করে জনগোষ্ঠী মূলত আদিবাসী। আদিবাসী শব্দের ইংরেজি অর্থ ইন্ডিজেনাস পিপল বা ইন্ডিজেনাস। শব্দটি এসেছে ফরাসি শব্দ ইন্ডিজেনাস শব্দ থেকে, যার অর্থ দেশজ বা স্বদেশী। সারা বিশ্বে প্রায় 72টি দেশে আদিবাসী গোষ্ঠী রয়েছে। কমপক্ষে 5,000 বলতে এখানে 5,000 জনসংখ্যা না, 5,000 জাতি, 5,000 জাতি আদিবাসী রয়েছে। জাতিসংঘের আদিবাসীদের প্রথম স্বীকৃতি দেয় 1982 খ্রিস্টাব্দে। জাতিসংঘ সাধারণ পরিষদ 1993 খ্রিস্টাব্দকে আন্তর্জাতিক আদিবাসী বর্ষ ঘোষণা করেছিল। আর 1995 থেকে 2004 খ্রিস্টাব্দ এই এবং 2005 2014 খ্রিস্টাব্দকে দ্বিতীয় আন্তর্জাতিক আদিবাসী দশক, প্রথম আন্তর্জাতিক দশক, দ্বিতীয় আন্তর্জাতিক আদিবাসী দশক, এই দুইটি দশক আমরা চেষ্টা করবে হিসেবে ঘোষণা করেছিল। 1994 খ্রিস্টাব্দে জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। এখানে মনে রাখার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বেশি আদিবাসী বাস করে ভারতে। আচ্ছা, আমি তোমাদের একটু রেসপন্স করছি, তোমরা কি আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝো? আমি যে একটু দ্রুত বলতেছি। স্যার শুনছি। আমি তো আসলে অনেকগুলো টপিক, তো আসলে আজকে না আমাদের সময় কম, তো আমাদের টপিক গুলো অনেক বেশি বেশি, তো এই কারণে আমাদের মোটামুটি আমি একটু আজকে দ্রুত বলতে চেষ্টা করছি। দ্রুত বলার কারণে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে একটু বলবেন, জানাবেন, ঠিক আছে? যাই হোক, এরপরে বিশ্বের আদিবাসী মানিক, এক কথায় আদিবাসী মানিক কোন অঞ্চলে সবচেয়ে প্রাচীন নাগরিক, সবচেয়ে প্রাচীন নাগরিক যারা মূলত এই অঞ্চলের মালিক, তারাই মূলত আদিবাসী। এখানে বিভিন্ন অঞ্চলের আদিবাসীদের নাম দেওয়া হয়েছে কিছু, আমরা নিজেদের মতো করে এই আদিবাসীদের সম্পর্কে পড়ে নেব। বিনোদন ও সংস্কৃতি, ইউনেস্কোর একটি 21 সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক কমিটি বিশ্ব ঐতিহ্য স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেয়। সবচেয়ে বেশি
ঐতিহ্য রয়েছে ইউরোপ মহাদেশে। এখানে কয়েকটি বিশ্ব ঐতিহ্যের নাম আছে, আমরা নিচে যাই। নিচে দেখি আমরা বিশ্বের সপ্তাশ্চর্য, আহ পৃথিবীর সপ্তাশ্চর্যের নাম আমরা শুনেছি, আমরা সেগুলি সম্পর্কে একটু এখানে আলোকপাত করতে সুযোগ রয়েছে। এটা হচ্ছে সপ্তাশ্চর্যের প্রথম হচ্ছে সিসিনিজা। সিসিনিজা আসলে কি জিনিস? সিসিনিজা হচ্ছে আমরা জানি উত্তর আমেরিকা মায়া সভ্যতা নামে প্রাচীন যুগে একটি সভ্যতা ছিল, মায়া সভ্যতা। সেই মায়া সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং একটি নগরী ছিল মূলত সিসেনিজা। সিসেনিজা মায়া সভ্যতার একটি বিখ্যাত নগরী, বর্তমানে যেটি আমাদের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পরিচিত। এটি প্রথম সপ্তাশ্চর্য হিসেবে পরিচিত। স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার। স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার, এটার ধরনটা হচ্ছে দুই হাত দুই পাশে প্রসারিত করে মুখটা কিছুটা সামনে এবং উপরের দিকে তাকিয়ে আছে। মানব সভ্যতাকে আহ্বান করছে মুখ পাপ থেকে, যাবতীয় পাপ থেকে মুক্তির জন্য এই স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার আহ্বান করছে। এই ক্রাইস্ট বলতে যীশু খ্রিস্টকে বোঝাচ্ছে, স্ট্যাচু অফ যীশু খ্রিস্ট। স্ট্যাচু অফ ক্রাইস্ট মানে এক কথায় স্ট্যাচু অফ যীশু খ্রিস্ট দ্য রিডিমার। ক্রাইস্ট দ্য রিডিমার মানে খ্রিস্টের, রিডিমার শব্দের অর্থ হচ্ছে মুক্তি বা মুক্তি প্রার্থনা। তো এখানে যীশু খ্রিস্ট দুই হাতকে প্রসারিত করে মূলত মানব জাতিকে যাবতীয় পাপ থেকে মুক্তি প্রার্থনা করতেছে, বা মুক্তি দুইটা বিষয়, এক সৃষ্টিকর্তার কাছে মুক্তি প্রার্থনা করতেছে, আর একটা মানুষকে মুক্তির পথে বা পাপ মোচনের পথে আহ্বান জানাচ্ছে। এই স্ট্যাচু অফ এটা মূলত যীশু খ্রিস্টের সম্মানার্থে স্মরণে নির্মিত। এটি ব্রাজিলের রিও ডি জেনেরোতে অবস্থিত। আমরা নিশ্চয়ই স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার এটা সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। এরপরে আসি চীনের মহাপ্রাচীর। এটি সম্পর্কে মোটামুটি আমরা সবাই কম বেশ শুনেছি। উত্তরের মঙ্গোলিয়া অঞ্চলে প্রচুর পরিমাণে যাযাবর জাতি একসময় বসবাস করত। এই যাযাবর জাতি যে কোনো সময় আক্রমণ করত। তো চীনের বিভিন্ন ছোট ছোট রাজ্যগুলো এই যাযাবর জাতির আক্রমণ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম খ্রিস্টপূর্ব সপ্তম অব্দে প্রাচীর নির্মাণের কথা ভাবে। এরপরে ছোট ছোট রাজ্যগুলো, বিভিন্ন রাজ্য একত্রিত হয়ে খ্রিস্টপূর্ব 221 থেকে 206 এই 15-20 বছরের মধ্যে বিভিন্ন ছোট ছোট রাজ্যগুলো একত্রিত হয়ে চীনের মহাপ্রাচীর নির্মাণ করেছে, যেন উত্তরের যাযাবর জাতি তাদেরকে আক্রমণ করতে না পারে। এরপরে আসি আমরা মাচু পিছু। মাচু পিছু কি জিনিস? মাচু পিছু হচ্ছে পেরু। আমরা জানি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার আশেপাশের দেশগুলো জুড়ে একটি প্রাচীন সভ্যতা ছিল, ইনকা সভ্যতা। আমরা অনেকে হয়তো শুনে থাকতে পারি ইনকা সভ্যতা। সেই ইনকা সভ্যতার একটি প্রাচীন নিদর্শন হচ্ছে মাচু পিছু। এটি একটি মাচু পিছু মূলত একটি পাহাড়ি অঞ্চল, পাহাড়ি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি একটি নগরীর মতো ছিল, পাহাড়ের উপরে একটা নগর ছিল প্রাচীন যুগে। এখন এর ধ্বংসাবশেষ রয়েছে। মাচু পিছু এটি প্রায় 8,000 ফিট সমতল থেকে প্রায় 8,000 ফিট উপরে অবস্থিত, আন্দিজ পর্বতমালার কোন একটা অংশের উপর অবস্থিত ইনকা সভ্যতার নিদর্শন মাচু পিছু। এরপরে আসি আমরা পেত্রা নগরী, জর্ডান। জর্ডান কোথায় আমরা জানি, মধ্যপ্রাচ্যে, যেটি ফিলিস্তিনের পাশের একটি দেশ। জর্ডানের সঙ্গে বর্তমানে ইসরায়েলের সমস্যা চলছে। তো জর্ডানের পেত্রা নগরী হচ্ছে, পেত্রা শব্দের অর্থ হচ্ছে গ্রিস শব্দ পেত্রা। পেত্রা শব্দের অর্থ হচ্ছে পাথর বা শিলা। তো পেত্রা নগরীর অর্থ দাঁড়ায় পাথরের নগরী বা শিলার নগরী। প্রাচীন যুগে এখানে একটি সভ্যতা ছিল। সেই সভ্যতার পাথর শিল্প বা পাথরের ভাস্কর্য, পাথরের স্থাপত্য এই নগরীতে বিশেষ গুরুত্বের সঙ্গে স্থান দখল করে আছে। এই জন্য এই পাথরের তৈরি বা শিলার তৈরি বিভিন্ন নিদর্শনের জন্য এই নগরীকে নাম দেওয়া হয়েছিল পেত্রা নগরী। আবারই বলছি, পেত্রা গ্রিস শব্দ, এর অর্থ হচ্ছে পাথর বা শিলা। এখানে পাথরের স্থাপত্য শৈলীর জন্য এই নগরীর নামকরণ করা হয়েছে পেত্রা নগরী।
এটি জর্ডানে অবস্থিত। রোমের কলোসিয়াম, ইতালির রোম অঞ্চলে অবস্থিত একটি কলোসিয়াম। এটি হচ্ছে প্রাচীন থিয়েটার। এটি খ্রিস্টাব্দ 80 থেকে 80 খ্রিস্টাব্দের দিকে এটি নির্মিত হয়েছিল। বিশাল এক প্রাচীন থিয়েটার। এই থিয়েটারে একসঙ্গে 50 থেকে 80,000 মানুষ অবস্থান করতে পারত, যেখানে আধুনিক পৃথিবীতে একটি স্টেডিয়ামে 1 লক্ষ মানুষ মানে বিশাল কিছু। সেখানে আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে 70 থেকে 80 সালের দিকে আহ একটি থিয়েটার তৈরি হয়েছে, যেখানে কিনা 50 থেকে 80,000 মানুষ একসঙ্গে বসে যে কোনো অনুষ্ঠান, যে কোনো মঞ্চস্থ যা কিছু হতো সেটা উপভোগ করতে পারত। সেই সময়ের প্রেক্ষাপটে এটি ইতিহাসের একটি বিশাল স্থান দখল করে আছে। এই জন্য একটি সপ্ত আশ্চর্যের একটি। এটি ইতালির রোম অঞ্চলে অবস্থিত। এটি মূলত অর্ধবৃত্তাকার একটা মঞ্চের মতো। তাজমহল আগ্রা অবস্থিত। এটা আমরা মোটামুটি সবাই জানি, আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত, যেটি সম্রাট শাহজাহান তৈরি করেছিল 1632 থেকে 1647 সাল। এই সময়ের মধ্যে নির্মিত হয়েছিল। আনুষঙ্গিক ফুল বাগান টাগান, আনুষঙ্গিক আরো অন্যান্য কাজ করতে করতে 1653 সাল পর্যন্ত, মূল কাজ 47 সালে শেষ, 32 থেকে 47, আর টোটাল সবকিছু মিলে সাজসজ্জা সহ মূল কাজ সব কাজ শেষ হইতে সময় লাগছে 1653 সাল। সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেছেন তার স্ত্রীকে ভালোবাসার প্রতীক হিসেবে। পৃথিবীর আরো কিছু বিখ্যাত স্থান বা নিদর্শন, এগুলো তোমরা জেনে নিও নিজেদের মতো করে। পৃথিবীর বিখ্যাত মিউজিয়াম গুলো, লুভর মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়াম, মাদাম তুসো মিউজিয়াম, এগুলা শিখে রাখবে কোনটি কোথায় অবস্থিত। বিভিন্ন বিখ্যাত অট্টালিকা বা টাওয়ার, পৃথিবীর বিখ্যাত অট্টালিকা বা টাওয়ার গুলো। বিভিন্ন প্রাসাদ বা ভবন, যেগুলোতে বিখ্যাত ব্যক্তিবর্গ বসবাস করে। এখানে আমাদের পারমাণবিক পারমাণবিক ও সামরিক তথ্যগুলো একটু দেখি। বর্তমান প্রথম পারমাণবিক বোমার অধিকারী হওয়ার বছর এবং রাষ্ট্রগুলোর নাম। যুক্তরাষ্ট্র সর্বপ্রথম 1945 সালে পারমাণবিক বোমার অধিকারী হয় এবং বিস্ফোরণ ঘটায়। রাশিয়া 1949 সাল। একটা জিনিস দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র দেখলো পৃথিবীতে যে যুদ্ধের ধামামা, যুদ্ধবাজ জাতিসমূহকে নিয়ন্ত্রণ করার জন্য এমন কিছু লাগবে যেটার ভয়ে সবাই চুপ হয়ে যাবে। যুক্তরাষ্ট্র সেই ভাবনা থেকে মূলত পারমাণবিক বোমা আবিষ্কৃত করে এবং সেটির সফল বিস্ফোরণ ঘটায়। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, আমরা জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মূলত একটি প্রতিদ্বন্দ্বী শক্তি। যুক্তরাষ্ট্র যখন এই শক্তি অর্জন করলো, রাশিয়া চিন্তা করলো আমি তো বসে থাকতে পারবো না, যুক্তরাষ্ট্র যে কোনো সময় আমাকে শেষ করে দিবে। রাশিয়া 1949 সালে এটি সফল হলো, আবিষ্কৃত করলো পারমাণবিক শক্তিতে, পারমাণবিক বোমা। এরপরে আবার রাশিয়ার সঙ্গে ইউরোপের অন্যান্য দেশগুলো, ব্রিটিশ, ফ্রান্স, এদের সঙ্গে আবার একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে একটু মোটামুটি একটু দূরত্ব তৈরি হতে শুরু করেছে। নিজেদের নিরাপত্তার স্বার্থে ব্রিটিশ এবং ফ্রান্স যথাক্রমে বিভিন্ন সময়ে 1952 এবং 1960 সালে এই শক্তি অর্জন করে। এরপরে চীন 1964, এরপর দেখো ইসরায়েল 1967, ভারত 1974, পাকিস্তান 1998, উত্তর কোরিয়া 2006। মোটামুটি এই 9টি দেশকে পারমাণবিক শক্তিধর দেশ বলা হয়। ইরান পারমাণবিক শক্তিধর, কিন্তু ইরানকে পারমাণবিক শক্তিধর হিসেবে এই দেশগুলো পরাশক্তিগুলো তোমার স্বীকৃতি দেয়নি। তাহলে মোটামুটি আমরা 9টি পারমাণবিক শক্তিধর দেশ দেখতে পাচ্ছি। ইসরায়েল ছাড়া বাকি 8টি দেশ পরমাণু অস্ত্রধারী দেশ। আরেকটি জিনিস দেখো, পরমাণু অস্ত্রধারী। ইসরায়েল পরমাণু শক্তি আছে, কিন্তু পরমাণু নির্ভর অস্ত্র নেই, কিন্তু বাকি দেশগুলো পরমাণু নির্ভর অস্ত্র রয়েছে।
যাই হোক, কোন দেশ কোথায় পারমাণবিক আহ, অস্ত্র বা পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে সেই তালিকা তোমরা পড়ে নিও। এখানে আমরা কিছু তথ্য আছে। পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আব্দুল কাদের, ভারতের পারমাণবিক বোমার জনক এপিজে আব্দুল কালাম, বিশ্বের একমাত্র দেশ দক্ষিণ আফ্রিকা 1991 খ্রিস্টাব্দে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়েও পরমাণু অস্ত্র সম্ভার ধ্বংস করে। তাহলে এখানে আমরা দক্ষিণ আফ্রিকার নামটা মনে রাখবো। কোন দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে সেটি ধ্বংস করে? উত্তর দক্ষিণ আফ্রিকা। সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে রাশিয়া। সামরিক শক্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। এশিয়ার চীন, তারভুক্ত দেশগুলোর মধ্যে ভারত। অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এবং আমদানিতে সৌদি আরব। সামরিক ব্যয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। সারিন এক প্রকার রাসায়নিক অস্ত্র। এটা রাসায়নিক অস্ত্র বলতে এটা এক ধরনের গ্যাসের মতো, যেটা নিক্ষিপ্ত করলে মানুষ হতাহত হয়। যাই হোক, এরপরে তথ্যগুলো আরো পরে নিবা। বিভিন্ন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব, বিশ্বের বিভিন্ন সামরিক তথ্য, সৈন্য সংখ্যায় বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর দেশ চীন, অর্থাৎ সবচেয়ে বেশি সেনাবাহিনী রয়েছে চীনের। কিন্তু বিশ্বের বৃহত্তম সামরিক বাজেটের দেশ যুক্তরাষ্ট্র। দুইটা দেশের বিষয়ের পার্থক্য বুঝে নেবে। রাশিয়ার মূল ভূখণ্ড ছাড়াও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে। এখানে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, এই চীন, এই দেশগুলোর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে সামরিক ঘাঁটি, নৌঘাঁটি রয়েছে। এগুলো পড়ে নেবে। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন নৌবহরের আহ সূচনা করেছে। 10ম নৌবহর পর্যন্ত তারা সূচনা করেছিল, কিন্তু বর্তমানে বিদ্যমান 6টি নৌবহর রয়েছে। সেই 6টি নৌবহর গুলো কোনটি কোন অঞ্চলে বিদ্যমান, কোনটি কোন অঞ্চলের দায়িত্ব রয়েছে, এই বিষয়টা তোমরা দেখবা। আর বাংলাদেশে জানো, পাকিস্তানের পক্ষ হয়ে 1971 সালে বাংলাদেশকে ধ্বংস করার জন্য অস্ত্র নিয়ে আসছিল 7ম নৌবহর, যেটা রাশিয়ার হুমকির সঙ্গে সেটি প্রতিহত করা হয়। এটি আমরা মোটামুটি জানি। কয়েকটি আন্তর্জাতিক রুট, ইউরো চ্যানেল, ইংলিশ চ্যানেল আমরা জানি। ইংলিশ চ্যানেল এবং ডোবার প্রণালী, এই দুটো পাশাপাশি আটলান্টিক মহাসাগর এবং উত্তর মহাসাগরকে যুক্ত করেছে। ইংলিশ চ্যানেল এবং তারপরে ডোবার প্রণালী, এই দুইটি ইংলিশ চ্যানেল এবং ডোবার প্রণালী মিলেমিশে দুইটা পশ্চিম প্রান্তে আটলান্টিক মহাসাগর, উত্তর পূর্বাঞ্চলে উত্তর সাগর, উত্তর সাগর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। ইংলিশ চ্যানেল এবং ডোবার প্রণালী আমরা জানি। এই ডোবার প্রণালী এবং ইংলিশ চ্যানেলের দুই প্রান্তে দুটি শক্তিধর দেশ, যুক্তরাজ্য এবং ফ্রান্স। তো এই দুটি দেশের নিজস্ব যোগাযোগের জন্য ইংলিশ চ্যানেল, অর্থাৎ ইংলিশ চ্যানেল নদীটার নিচ দিয়ে, এই নদীটার নিচ দিয়ে আমাদের আমাদের কর্ণফুলীতে যেমন টানেল হয়েছে, এই ধরনের একটি টানেল নির্মিত হয়েছিল, এর নাম ইউরো টানেল। এরপরে সিল্ক রোড, চীন ও পাকিস্তানের মধ্যে কারাকোরাম পর্বতের মধ্য দিয়ে নির্মিত সড়ক। এরপরে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পথের পথ বা চ্যানেল বা যোগাযোগ ব্যবস্থার বর্ণনা রয়েছে, এগুলো পড়বে। পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, এটি আসে বিভিন্ন সময়। যদিও তোমাদের ক্ষেত্রে আসে কিনা, এটা আরেকটু ছোটদের ক্ষেত্রে আসে। বিভিন্ন দেশের বিমান সংস্থা, বিমানবন্দর, এগুলো পড়ে নিবা। সংবাদ মাধ্যম পড়ে নিবা, এগুলা বুঝানোর কিছু নাই। সংবাদ মাধ্যম পড়লেই পারবা, যত পড়বা তত এগুলা মনে থাকবে। বিভিন্ন দেশের দৈনিক পত্রিকা বা সামরিক সাপ্তাহিক পত্রিকা, বিভিন্ন সাময়িক পত্রিকাগুলো। এটা শেষ, আমরা এবার যাচ্ছি বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংগঠনে। বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংগঠনগুলো সম্পর্কে আলোকপাত করব। এক নজরে আমরা দেখে নিই জাতিপুঞ্জ, জাতিসংঘ, বাংলাদেশ ও জাতিসংঘ। জাতিসংঘে আন্তর্জাতিক মিশনে বাংলাদেশের অবদান। জাতিসংঘ কর্তৃক ঘোষিত এবং পালিত আন্তর্জাতিক বর্ষ, সপ্তাহ এবং দিবস সমূহ। জাতিসংঘের প্রতীক
জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ, জাতিসংঘের সম্পর্কিত সংস্থাসমূহ, জাতিসংঘের বিভিন্ন তহবিল কর্মসূচি সংক্রান্ত সংস্থাসমূহ, জাতিসংঘের গবেষণা এবং ট্রেনিং ইনস্টিটিউট সমূহ। এরপর নিচে আরো আছে অনেক। এখন আসি আমরা শুরুতে, আপনারা আছেন তো না? জি স্যার। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, প্রথম বিশ্বযুদ্ধ আমরা জানি 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলে। 1918 সালে জার্মান সরকার যখন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনকে যুদ্ধবিরতির আহ্বান জানালো, সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে বিশ্ব শান্তির কথা ভেবে উড্রো উইলসন যুদ্ধে সংশ্লিষ্ট জাতিসমূহের উদ্দেশ্যে 14 দফা ঘোষণা করে। সেই 14 দফার 14 নম্বর দফাটি ছিল, পৃথিবীতে এমন একটি সংগঠন থাকবে যেটি আমাদের পারস্পরিক এবং পৃথিবীর জাতিসমূহের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করবে। তারই সেই ঘোষণার 14 দফার 14 নম্বর ঘোষণার হাত ধরে 1919 খ্রিস্টাব্দের 28 জুন স্বাক্ষরিত হয় ভার্সাই চুক্তি। আমরা জানি ভার্সাই প্যারিসের একটি শহর। এটিকে বলা হয় প্রথম ভার্সাই চুক্তি। এই প্রথম ভার্সাই চুক্তিকে কেন্দ্র করেই গঠিত হয় লিগ অব নেশন এবং জাতিসংঘ। এটি কার্যকর হয়, এই ভার্সাই চুক্তিটি কার্যকর হয়, অর্থাৎ লিগ অব নেশন আনুষ্ঠানিক কাজ শুরু করে 1920 সালের 10ই জানুয়ারি। এরপরে আমরা এখান থেকে এটুকু জানলাম। এরপরে একটি আন্তর্জাতিক ভালো মানের সংগঠন থাকার পরেও যখন 1939 সালের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, কার্যত তখন এই সংগঠনটি লিগ অব নেশন, এই সংগঠনটি প্রশ্নবিদ্ধ হয়। এটি তার কার্যকারিতা, গুরুত্ব এবং সামর্থ্য হারায়। যদিও এটি আনুষ্ঠানিকভাবে লিগ অব নেশন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়েছিল 1943 সালে, তবে কার্যত এটি নিষ্ক্রিয় হয়ে পড়ে 1939 সালের সেপ্টেম্বরে, যখন সেপ্টেম্বরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এরপরে আসে জাতিসংঘ। 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন আন্তর্জাতিক শক্তিসমূহ, বিশেষ করে যুদ্ধ সংশ্লিষ্ট প্রভাবশালী শক্তিসমূহ বিশ্বে আবারও একটি গুরুত্বপূর্ণ, নিজেদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বন্ধন, আন্তর্জাতিক সংগঠনের কথা ভাবতে শুরু করে, যেটি তাদের পারস্পরিক সমস্যার সমাধান দিতে পারবে, শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে পারবে। সেই পরিপ্রেক্ষিতে 1941 খ্রিস্টাব্দে জার্মানি ব্রিটেনকে আক্রমণ করলে ইউরোপের 9টি দেশের প্রবাসী সরকার পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে লন্ডনের জেমস প্রাসাদে যে ঘোষণা দেয়, তাই লন্ডন ঘোষণা। এটি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। অর্থাৎ এই লন্ডন ঘোষণা দেওয়া হয় যে একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা হবে। এই লন্ডন ঘোষণার উপর ভিত্তি করে পরবর্তীতে 1941 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, মার্কিন প্রেসিডেন্ট, এবং ব্রিটিশ প্রেসিডেন্ট উইনস্টন চার্চিল প্রিন্স অফ ওয়েলস যুদ্ধজাহাজে অবস্থানকালে, প্রিন্স অফ ওয়েলস যুদ্ধজাহাজটি ছিল উত্তর আটলান্টিক মহাসাগরের নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের কাছাকাছি অবস্থানে ছিল। তো প্রিন্স অফ ওয়েলস অবস্থানকালে দুই দেশের, পৃথিবীর দুই শক্তিধর দুই দেশের দুই প্রধান একটি চুক্তি স্বাক্ষর করেন পৃথিবীতে একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার জন্য, যেটি তাদের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে পারবে, বিশ্বের জাতিসমূহকে যুদ্ধ থেকে নিবৃত করতে পারবে। এরপরে মূলত এই দুই রাষ্ট্রপ্রধানের যে চুক্তি, এই চুক্তিটি মূলত ইতিহাসে আটলান্টিক সনদ হিসেবে পরিচিত। আটলান্টিক সনদ তাহলে আমাদের জাতিসংঘ গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দলিল। এরপরে আটলান্টিক মূল ভিত্তি কিন্তু এখানে আটলান্টিক সনদ। আটলান্টিক সনদের পর তেহরান সম্মেলন, ইয়াল্টা সম্মেলন, সান ফ্রান্সিসকো সম্মেলন, এই প্রতিটি তোমরা পড়ে নেবা। এগুলো একে একে বিভিন্ন ধাপে ধাপে এটি অগ্রসর হয়। সর্বশেষ সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে
1945 খ্রিস্টাব্দে 26শে জুন এটি যাত্রা শুরু করে। জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস যাত্রা শুরু করে। সেদিন যেদিন 26শে জুন যেদিন যাত্রা শুরু করে, সেখানে 50টি দেশ স্বাক্ষর করে এবং এর দ্বারা ছিল 111টি। কিন্তু এটি কার্যকর হয়, মনে রাখবে, এটি কার্যকর হয় 24শে অক্টোবর। এই জন্য 1945 সালে 24শে অক্টোবর এটি কার্যকর হয়। জাতিসংঘ তাদের কাজ শুরু করে। এই জন্য 24শে অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস। মনে রাখবে, জাতিসংঘ দিবস 24শে অক্টোবর, কারণ 45 সালে 24শে অক্টোবর জাতিসংঘ তাদের কার্যক্রম শুরু করে। এখানে বলে রাখি, এই যে জাতিসংঘ 50টি দেশের স্বাক্ষরের মাধ্যমে শুরু হয়েছিল 26শে জুন, কাজ শুরু করেছে 24শে অক্টোবর। এই কাজ শুরু করার আগে এর মধ্যে 15ই অক্টোবর আবার পোল্যান্ড আসি স্বাক্ষর করে দেয়। যেহেতু পোল্যান্ড মূল কাজ শুরু করার আগেই স্বাক্ষরভুক্ত হয়, সেই জন্য পোল্যান্ডকেও প্রতিষ্ঠাকালীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। তাহলে 50টির সঙ্গে একটি, মোট প্রতিষ্ঠাকালীন রাষ্ট্র তাহলে 51টি হিসেবে বিবেচিত। প্রতিষ্ঠাকালীন রাষ্ট্র 51টি, এটা মনে রাখবে। তবে এখানে আবার মনে রাখবে, সান ফ্রান্সিসকো সম্মেলনে কয়টি দেশ স্বাক্ষর করে? সেখানে 50টি দেশ স্বাক্ষর করে। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যিনি জাতিসংঘের নামকরণ করেন। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য 51টি, সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত সদস্য 50টি, পোল্যান্ড উপস্থিত ছিল না। জাতিসংঘ সনদে মূল স্বাক্ষরকারী দেশ 51টি, তবে সান ফ্রান্সিসকো সম্মেলনে 50টি। এগুলো রিপিট হয়েছে তথ্যগুলো। যাই হোক, এগুলো আরো কিছু তথ্য আছে, জেনে নেবে। এখন আসো, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা রয়েছে। এর মূল অঙ্গ সংস্থা 6টি: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক আদালত, সচিবালয় এবং অছি পরিষদ। সাধারণ পরিষদ একটি দেশের, সাধারণ পরিষদের সদস্য মূলত জাতিসংঘের বর্তমানে 193টি দেশ। এর প্রত্যেকটি দেশই জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য। এই প্রত্যেকটি দেশের একটি করে ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে। প্রত্যেকটি দল বার্ষিক তাদের যে সম্মেলন হয়, সেখানে 5 জন করে প্রতিনিধি প্রেরণ করতে পারে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়। মনে রাখবে, এটা মনে রাখার মতো তথ্য। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার সাধারণ সভা শুরু হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে। জাতিসংঘের সাধারণ পরিষদে 6ষ্ঠ অধিবেশনে নেওয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব গৃহীত হয়। সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় 1 বছরের জন্য। এটি মনে রাখার মতো তথ্য। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় 1 বছরের জন্য। তথ্যটি মনে রাখবে। যাই হোক, এখানে আরো কিছু তথ্য আছে, পড়ে নেবে। শান্তির জন্য ঐক্য প্রস্তাব, এটা পড়ে নেবে। আর রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট হচ্ছে, মনে করো বিভিন্ন দেশে যখন তোমার বিভিন্ন রাষ্ট্রের নিরীহ জনগণকে হত্যা করার মতো পার্শ্ববর্তী দেশ বা সরকার বা অন্য কোনো শত্রুপক্ষ নিরীহ মানুষকে হত্যা করার যদি কোনো সম্ভাবনা দেখা দেয়, দায়িত্ব নিয়ে সেখানে সেই আক্রান্ত মানুষকে রক্ষা করার যে চুক্তি, সেটি হচ্ছে R2P, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, রক্ষার জন্য দায়িত্ব। এটি 2005 সালে জাতিসংঘ তাদের একটি দায়িত্ব হিসেবে, একটি কর্মসূচি হিসেবে এটি শুরু করে। এরপরে সাধারণ পরিষদ গেলে এরপরে আসি আমরা নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের মূল নির্বাহী সংস্থা। কোন দেশ যদি সদস্য হতে হয়, তাহলে নির্বাহী পরিষদের সুপারিশ লাগবে। নির্বাহী পরিষদের 5 কার্ড ছাড়া কোন দেশ সাধারণ পরিষদের সদস্য হতে পারে না। এই জন্য নিরাপত্তা পরিষদ হচ্ছে মূল নির্বাহী সংস্থা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য 15, তবে স্থায়ী সদস্য 5টি, অস্থায়ী সদস্য 10টি। আমরা জানি 5টি স্থায়ী সদস্য জাতিসংঘের, যেগুলোর ভেটো ক্ষমতা আছে। 5টি স্থায়ী দেশ কোনটি কোনটি একটু খেয়াল দেখো: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স,
রাশিয়া এবং চীন। এই পাঁচটি দেশ হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং এদের ভেটো ক্ষমতা রয়েছে। এরা যদি কোনো দেশের বিরুদ্ধে বা কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ভেটো দেয় তাহলে জাতিসংঘ সেটি গ্রহণ করতে পারে না। জাতিসংঘ যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, নিতে হয়, তাহলে কিন্তু এই পাঁচটি দেশের সবার ঐক্যমত্যে পৌঁছাতে হবে। যদি কেউ বলে আমি মানি না, ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না, ভেটো দেয়, তাহলে কিন্তু সেটি আর সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয় না। এই পাঁচটি সদস্য নিয়ে কথা আছে বর্তমানে। এই পাঁচটি দেশ দেখো মূলত ইউরোপ কেন্দ্রিক, ইউরোপ আমেরিকা কেন্দ্রিক। ইউরোপেরও তিনটি দেশ, এশিয়ার একটি দেশ, দক্ষিণ আমেরিকার একটি দেশ। এখন কথা হলো দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এই মহাদেশগুলো কি করছে? এই মহাদেশগুলো কেন স্থায়ী সদস্য পাবে না? এটি নাম্বার 1। 2 নাম্বার কথা হচ্ছে আমরা জানি এককভাবে পৃথিবীর 8 বিলিয়ন জনসংখ্যার মধ্যে পৃথিবীর শুধুমাত্র এশিয়াতে বসবাস করে 60%, আর 40% বসবাস করে পৃথিবীর সকল মহাদেশে। তাহলে 60% মহাদেশের এশিয়া থেকে ভেটো ক্ষমতা শুধু একটি দেশের কেন থাকবে? শুধু চীনের ভেটো ক্ষমতা রয়েছে, এটা কেন থাকবে? কেন জাপানের একটি শিল্পোন্নত একটি সভ্য জাতি হিসেবে জাপানের কেন ভেটো ক্ষমতা নেই? দক্ষিণ আমেরিকার সবচেয়ে কর্তৃত্বপরায়ণ দেশ হিসেবে ব্রাজিলের কেন ভেটো ক্ষমতা নেই? আফ্রিকা মহাদেশের শিল্পোন্নত এবং আধুনিক রাষ্ট্র হিসেবে দক্ষিণ আফ্রিকার কেন ভেটো ক্ষমতা নেই? অস্ট্রেলিয়ার কেন ভেটো ক্ষমতা নেই? এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। হয়তো আমরা অদূর ভবিষ্যতে হয়তো স্থায়ী সদস্যের সংখ্যা পরিবর্তন দেখতে পারবো। যাই হোক, প্রতি বছর 10টি স্থায়ী সদস্য, প্রতি 2 বছর পর পর 10টি স্থায়ী সদস্য পরিবর্তন করা হয়। অস্থায়ী সদস্যদের মেয়াদ 2 বছর। বাংলাদেশ 2বার স্থায়ী সদস্য হওয়ার সুযোগ পেয়েছে। প্রথমবার হচ্ছে 1978 থেকে 1980, আর দ্বিতীয়বার সিদ্ধান্ত হয়েছে 99 সালে, কিন্তু মেয়াদ পেয়েছে 2000 সাল থেকে 2002 সাল। এই 2বার বাংলাদেশ জাতিসংঘের অস্থায়ী পরিষদে সদস্য হওয়ার সুযোগ পেয়েছে। অস্থায়ী সদস্য হওয়ার সুযোগ পেয়েছে নিরাপত্তা পরিষদে। যাই হোক, স্থায়ী সদস্য দেশের নামগুলো নিচে আছে। এরপরে বর্তমান অস্থায়ী দেশগুলো। এরপরে নিরাপত্তা পরিষদের সদস্যরা নির্বাচিত হন 2 বছরের জন্য। এই তথ্যগুলো আলোচনা করছি, এগুলো পড়ে নিও। ভেটো ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে আমি মানি না। স্থায়ী 5টি সদস্যের এই ক্ষমতা রয়েছে। এরপর দেখো জাতিসংঘের তৃতীয় গুরুত্বপূর্ণ 6টি সংস্থার একটি হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, যাকে সংক্ষেপে বলা হয় ইকোসোক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। এর সদস্য সংখ্যা 54। এর সদস্যরা 3 বছরের জন্য নির্বাচিত হয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চল ভেদে এটিকে 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে। যেমন ইকোনমিক কমিশন ফর আফ্রিকা, এর সদর দপ্তর আদিস আবাবা, ইথিওপিয়া। এভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জন্য বিভিন্ন ইকোসোকের বিভিন্ন শাখা রয়েছে। এই শাখা মোট 5টি। আমাদের এশিয়া অঞ্চলে, এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের জন্য, প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বলতে আমাদের ফিলিপাইন, থাইল্যান্ড, এরপরে তোমার পাপুয়া নিউগিনি এবং তার আশেপাশে সোলোমান দ্বীপপুঞ্জ, সামোয়া, অনেকগুলো দেশ আছে না প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, প্রশান্ত মহাসাগরে, এটাকে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। তো এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অ্যাসকেট, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক। প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে বুঝিয়েছে। এর সদর দপ্তর থাইল্যান্ডের ব্যাংককে। এরপরে এসো চতুর্থ সংস্থাটি হলো আন্তর্জাতিক আদালত। জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগে, নেদারল্যান্ডের হেগ শহরে, যা শান্তি প্রাসাদ বা দি পিস প্যালেস নামে পরিচিত। তোমাদের প্রশ্ন আসতে পারে পিস প্যালেস বা শান্তি প্রাসাদ কোথায় অবস্থিত, এটি বলতে মনে রাখতে চেষ্টা করবে। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা 15। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা 15। আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি, ইন্টারন্যাশনাল কোড অফ ক্রিমিনাল, আইসিসির বিচারকের সংখ্যা কিন্তু 18 জন। মনে রাখবা, আন্তর্জাতিক অপরাধ আদালত হচ্ছে একটা স্বাধীন সংস্থা, সেটার সঙ্গে জাতিসংঘের কোনো সম্পর্ক নেই।
জাতিসংঘের সঙ্গে সম্পর্ক হচ্ছে আইসিজে, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস, আন্তর্জাতিক আদালত। এটি হচ্ছে জাতিসংঘের সংস্থা। এর সদস্য 15 জন, মেয়াদ বিচারকের সংখ্যা 15 জন, বিচারকদের মেয়াদ 9 বছর। আর যেটি আন্তর্জাতিক অপরাধ আদালত, সেটির বিচারক সংখ্যা 18 জন, তাও বিচারকদের মেয়াদ হচ্ছে 9 বছর। সেটি একটি স্বাধীন স্বায়ত্তশাসিত সংস্থা। আন্তর্জাতিক জাতিসংঘের সচিবালয়, জাতিসংঘের মহাসচিব এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের নিয়ে গঠিত জাতিসংঘ সচিবালয় বা জাতিসংঘের নির্বাহী বিভাগ হিসেবে এটি কাজ করে। অর্থাৎ জাতিসংঘের মূল অফিসটাই হচ্ছে জাতিসংঘ সচিবালয়। যাই হোক, এরপর জাতিসংঘের মহাসচিব বৃন্দ, আমাদের যে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকেই বর্তমান পর্যন্ত আমাদের জাতিসংঘের মহাসচিব বৃন্দ সর্বশেষ হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস, আমরা জানি। আর সর্বপ্রথম জাতিসংঘের মহাসচিব ছিলেন প্রেগবেলি। জাতিসংঘের মহাসচিবদের বিভিন্ন জনের সম্পর্কে বিভিন্ন ছোটখাটো তথ্য রয়েছে, এগুলা পড়ে নেবে। অছি পরিষদ, অছি পরিষদ হচ্ছে বিভিন্ন উপনিবেশিক যে দেশগুলো ছিল, এই উপনিবেশিক দেশগুলোর স্বাধীনতার জন্য অ্যাডভোকেট হিসেবে বা উকিল হিসেবে কাজ করতো, ওকালতি করতো অছি পরিষদ জাতিসংঘের পক্ষ থেকে। এটি বর্তমানে সক্রিয় নেই। 1994 সালের পর 1994 সালে এটি পালাউকে স্বাধীন করে। এরপর এটি মোটামুটি নিষ্ক্রিয় হয়ে গেছে। বাংলাদেশ এবং জাতিসংঘ, বাংলাদেশ এবং জাতিসংঘের সম্পর্ক মোটামুটি সবাই আন্তর্জাতিক পড়াশোনা করার শুরুমাত্রই এগুলো মোটামুটি প্রাথমিক আলোচনার বিষয়। আমার বিশ্বাস তোমরা অনেকে পড়ছো, তারপর হালকা করে আলোচনা করে যেতে পারে। 1974 সালে 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য দেশ, এটি মনে রাখবে। আর বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের 29তম অধিবেশনে প্রথম বক্তব্য প্রদান করা হয়, এটি মনে রাখবে। এবং সেই অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শুরু হয় 1947 সালে, কিন্তু বাংলাদেশ প্রথম 1988 সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে, ইরাক ইরান যখন যুদ্ধ চলছিল, ওই যুদ্ধ থামানোর ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য। যাই হোক, এখানে বেশ কিছু তথ্য আছে মনে রাখার মতো, এগুলো পড়ে নেব। জাতিসংঘ কর্তৃক ঘোষিত বিভিন্ন দশক, বর্ষ এবং দিবস, এগুলা বোঝানোর কিছু নাই, এগুলা পড়ে নেবার। আমার বিশ্বাস তোমরা মোটামুটি 2 একবার পড়লে এগুলা মনে থাকবে, পারবে। আর মনে রাখার জন্য বারবার পড়তে হবে। আজ পড়ে যদি রেখে দাও, 3 মাস পরে দেখবে কিছুই পারতেছো না। আজ পড়ার পর 10 দিন পর, 1 সপ্তাহ পর, 15 দিন পর আবার একটু রিভাইজ করবে। এরপরে এখানে জাতিসংঘের বিভিন্ন দিবস, এই দিবসগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসে, একটু ইম্পর্টেন্ট আছে, দেখে নিবা। এরপর দেখো, জাতিসংঘের সঙ্গে রিলেটেড, জাতিসংঘের মূল সংস্থা 6টা, কিন্তু জাতিসংঘের সঙ্গে রিলেটেড আরো অন্যান্য বিশেষায়িত সংস্থা আছে, সেই সংস্থা হচ্ছে 15টা। এই সংস্থাগুলো মোটামুটি তোমরা পরিচিত এই সংস্থাগুলোর সঙ্গে। এই সংস্থাগুলোর সম্পর্কে পড়ে নেবা, বিশেষ করে সদস্য কতটি, সদর দপ্তর কোথায়, প্রতিষ্ঠা কখন হয়েছে, এই 3টা জিনিস। এই সংস্থাগুলোর সদর দপ্তর কোথায়, সদস্য সংখ্যা কত, কখন প্রতিষ্ঠা হয়েছে। যেমন ফাও, ফান্ড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন 1945 খ্রিস্টাব্দে 16 অক্টোবর প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইতালিতে, সদস্য সংখ্যা 197টি। 3টি তথ্য এখানে মনে রাখবা। সদর দপ্তর রোমে, সদস্য দেশ 197 এবং প্রতিষ্ঠিত হয় 16 অক্টোবর 1945 সালে। এরপরে আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। এরপরে বিভিন্ন আরো সংগঠনগুলো আছে, এগুলো পরে নেবে তোমরা। নিচে আর দেখি মোটামুটি আলোচনা করার মতো কিছু আছে কিনা। ইউনেস্কো, ইউনেস্কো সম্পর্কে জানো তোমরা। ইউনেস্কো
ও সাহিত্য সংস্কৃতি শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, এটা একটু আলোচনা করতে হবে। দেখো, ওয়ার্ল্ড ব্যাংক 1940 খ্রিস্টাব্দে 1 থেকে 22 জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয় বিশ্ব ব্যাংক। তবে 1946 সালে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। 5টি অঙ্গ সংগঠনের সমন্বয়ে মূলত ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ গঠিত। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, ওয়ার্ল্ড ব্যাংক বলতে মূলত আমরা আইবিআরডি আর আইডিএ এই দুইটিকে বুঝি, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বলতে আমরা 5টিকে বুঝি। সেই 5টি হলো আইবিআরডি, আইডিএ, আইএফসি, আইসিএসআইডি, এমআইডিএ। এগুলো কোনটার কাজ কি নিচে আছে আমরা অল্প বিস্তর আলোচনা করতে চেষ্টা করব। আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড ব্যাংকের মূল প্রতিষ্ঠান। আইবিআরডিটাই হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের মূল প্রতিষ্ঠান। এর সদর দপ্তর ওয়াশিংটন এবং সদস্য সংখ্যা 189, সর্বশেষ সদস্য নাইরু। আইবিআরডি কে মূলত বিশ্ব ব্যাংক বলা হয়। ওই যে এটা মূল, এটাই বিশ্ব ব্যাংক তথ্য আইবিআরডি এর বর্তমান প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাংক তথা আইবিআরডির বর্তমান প্রেসিডেন্ট ডেভিড রবার্ট মেলপাস আইবিআরডি মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করে এবং উপদেষ্টা হিসেবে কাজ করে থাকে। তাহলে এটি হচ্ছে বিশ্বের মধ্যম আয়ের দেশগুলোকে বা উন্নয়নশীল দেশগুলোকে ঋণ দিয়ে তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের চেষ্টা করে। আইডিএ, আইডিএ দেখো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এটাকে বলা হয় সফট লোন উইন্ডো। কেন বলা হয় দেখো, আইডিএ বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোতে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। সহজ শর্তে দীর্ঘমেয়াদী, এখানে শুধু ঋণের হারের ক্ষেত্রে, সুদের হারের ক্ষেত্রে, ইন্টারেস্টের ক্ষেত্রে শুধুমাত্র চার্জটা নেই, খরচটা নেই, অতিরিক্ত ইন্টারেস্ট নেয় না। এই জন্য এটাকে বলা হয় সফট লোন উইন্ডো। এটা মূলত স্বল্পোন্নত বা অনুন্নত দেশগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকে, আর আইবিআরডি উন্নয়নশীল দেশগুলোকে গুরুত্ব দিয়ে থাকে। আইএফসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, এর সদর দপ্তর ওয়াশিংটন। ব্যক্তি মালিকানাধীন বা বেসরকারি খাতের উন্নয়ন সাধনে এটি ঋণ প্রদান করে। খেয়াল রেখো কোনটির কাজ কি। ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট এন্ড ইনভেস্টমেন্ট ডিসপিউট, এটা একটু খেয়াল করো। আইসিএসআইডি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট এন্ড ইনভেস্টমেন্ট ডিসপিউট, অর্থাৎ বিনিয়োগ নিয়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন জাতিসমূহের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত সংস্থা এবং বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এই সংস্থাটি কাজ করে। এরপরে দেখো মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, বিনিয়োগের ক্ষেত্রে এই বিনিয়োগ বিশ্বের বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তির বিনিয়োগের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি জাতিসংঘের ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে গ্যারান্টি দিয়ে থাকে। ওয়ার্ল্ড ব্যাংক, আইবিআরডি প্লাস আইডি, এই দুইটি হচ্ছে মূলত ওয়ার্ল্ড ব্যাংক। আর ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বললে সবগুলো 500টা। ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক প্রকাশনার নাম ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। যাই হোক, এরপরে আন্তর্জাতিক সম্পর্কিত বিভিন্ন সংস্থা সমূহ। বিশ্ব বাণিজ্য সংস্থা, এরপরে দেখো বিশ্ব বাণিজ্য সংস্থা ব্রেটন উডস সম্মেলন, আমরা একটু আগেই পড়েছি। যেই সম্মেলনের মাধ্যমে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ব্রেটন উডস সম্মেলনে বিশ্বে একটি বাণিজ্য সংস্থার আলোকপাত হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে 1948 সালের 1 জানুয়ারি যাত্রা শুরু করে একটি আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন হিসেবে গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেড। ট্যারিফস এন্ড ট্রেড, আমরা জানি ট্যারিফ মানে কি, শুল্কে বোঝায়। আর ট্রেড ব্যবস্থার উপর, বাণিজ্য ব্যবস্থার উপর শুল্ক নিয়ন্ত্রণের বা শুল্কের কম বেশি শুল্কের একটা নীতি নির্ধারণের ক্ষেত্রে এই সংস্থাটি ভূমিকা রাখত। এই সংস্থাটির বিভিন্ন ব্যর্থতা রয়েছে, বিভিন্ন আলোচনা সমালোচনা রয়েছে। এই সংস্থাটির বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন হয়। এরপর সর্বশেষ উরুগুয়ে সম্মেলন নামে একটা সম্মেলন হয়, যে সম্মেলনে গ্যাট মূলত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO তে রূপান্তরিত হয়। এটি হয় 1995 সালের জানুয়ারির 1 তারিখে। তাহলে গ্যাট পরিবর্তিত হয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হয় 1995 সালে।
তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় কবে? এটা অবশ্যই 1995 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু এটির পূর্বসূরি সংস্থা হচ্ছে জিএটিটি, গ্যাট, মনে রাখবে এটি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা। বাংলাদেশ 1995 খ্রিস্টাব্দে এই সংস্থার সদস্যপদ লাভ করে। এরপরে আইবিএডি, আইএমএফ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই সংস্থাগুলোর প্রতিষ্ঠানের পেছনে রয়েছে ব্রেটন উডস সম্মেলন। তাহলে মনে রাখো, ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে কোন কোন সংস্থা প্রতিষ্ঠা লাভ করে? আইবিএডি, আইএমএফ, ডাব্লিউটিইউ অর্থাৎ ডাব্লিউটিইউ এর পূর্বসূরি সংস্থাটি। তাই এই সংস্থাগুলোকে ব্রেটন উডস সম্মেলন, ব্রেটন উডস ইনস্টিটিউশন বলে। মনে রাখবে ব্রেটন উডস ইনস্টিটিউশন কয়টি এবং কি কি? ব্রেটন উডস ইনস্টিটিউশন, আইবিআইডি, আইএমএফ, গ্যাট অথবা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউটিইউ। যাই হোক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বর্তমান সদস্য সংখ্যা 164, সর্বশেষ আফগানিস্তান, সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা। এইটুকুটাকে তথ্যগুলো জেনে নেবে। জাতিসংঘের বিভিন্ন আরো বিশেষায়িত সংস্থাসমূহ এগুলো প্রত্যেকটি মোটামুটি গুরুত্ব রাখে কিছুটা। তোমরা এগুলোর সদস্য সংখ্যা, প্রতিষ্ঠাকাল এবং সদর দপ্তর, এই তিনটি তথ্য জেনে রাখবে, এগুলো কাজে আসবে। জাতিসংঘের কনভেনশন সমূহ, জাতিসংঘের কনভেনশন সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কনভেনশন হলো সিডো কনভেনশন। সিডো কনভেনশন হলো তো মূলত নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের যে সকল কার্যক্রম হয় পৃথিবী জুড়ে সেগুলোকে প্রতিহত করার জন্য একটি সংগঠন। এটি 1979 সালে 18 ডিসেম্বর নেওয়া হয়। এর ধারা হচ্ছে 30টি, শুধুমাত্র 30টি ধারা। এর পূর্ণ নাম হচ্ছে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উমেন। নারীদের বিরুদ্ধে যত ধরনের অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন, বিভিন্ন ধরনের বৈষম্য প্রতিহতকরণের চুক্তি, বিভিন্ন ধরনের বৈষম্য দূরীকরণের চুক্তি, কনভেনশন বলতে চুক্তি বলতে পারো। এটি কার্যকর হয় 1981 সালে। যাই হোক, এরপরে বিশ্ব নারী সম্মেলন, বেশ কিছু নারী সম্মেলন রয়েছে, এগুলো পড়ে নেবে। কমনওয়েলথ হচ্ছে, দেখো, কমনওয়েলথ হচ্ছে প্রথম আন্তর্জাতিক সংগঠন। বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার পর যেই সংগঠনটি সদস্যপদ লাভ করে সেটি হচ্ছে কমনওয়েলথ। তাহলে কমনওয়েলথের বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ লাভ করে? কমনওয়েলথ, এটা মনে রাখবে। কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনে। কমনওয়েলথভুক্ত দেশ মূলত কোনগুলো? যেগুলো পূর্বে ব্রিটিশ উপনিবেশিক ছিল, ব্রিটিশদের অধীনে ছিল, সেই দেশগুলো স্বাধীন হওয়ার পরে মূলত কমনওয়েলথের সদস্য হয়। তার মানে যে কমনওয়েলথের ব্রিটিশ আওতাভুক্ত ছিল না প্রাচীনে বা অতীতে বা মধ্যযুগের দিকে, সেগুলো কমনওয়েলথে আসে না। সাধারণত আসতেও পারে, কিন্তু আসতে পারবে না সে ধরনের বিধিনিষেধ নাই। কিন্তু সাধারণত কমনওয়েলথ হচ্ছে প্রাচীন ব্রিটিশ উপনিবেশিক দেশগুলোর সংগঠন। এরপরে আসো জোট নিরপেক্ষ আন্দোলন। এটি একটু ইম্পর্টেন্ট আছে। ন্যাম সম্পর্কে আমরা একটু, নন অ্যালাইন্ড মুভমেন্ট, এটির অর্থ হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। সেটি কেমন? জোট নিরপেক্ষ আন্দোলনটা কেমন দেখো। পৃথিবীতে দুটি বিশ্বযুদ্ধ হয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ আমরা জানি 1914 থেকে 1918 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে 1945 সাল। এই দুটি বিশ্বযুদ্ধের পর বিশ্বযুদ্ধ করেছে কারা? পৃথিবীর আধিপত্যকামী রাষ্ট্রগুলো। পৃথিবীতে যারা আধিপত্য বিস্তার করতে চায়, নিজস্ব শক্তি সামর্থ্যের প্রমাণ সাক্ষ্য রাখতে চায়, স্মারক প্রতিষ্ঠা করতে চায়, তারাই মূলত বিশ্বযুদ্ধ ঘটিয়েছে, বিশ্বযুদ্ধ করেছে, বিশ্বযুদ্ধে অংশ নিচ্ছে। কিন্তু এটাতে, এই বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে আমাদের যে মধ্যম সারির দেশগুলো চিন্তা করলো, বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে পুরো পৃথিবী যেহেতু দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটি আমেরিকা কেন্দ্রিক, একটি রাশিয়া কেন্দ্রিক, রাশিয়া জার্মানি কেন্দ্রিক। তো এর পরিপ্রেক্ষিতে মধ্যবর্তী অবস্থানের দেশগুলো চিন্তা করলো, আমরা যদি রাশিয়ার পক্ষ নিই তাহলে যুক্তরাষ্ট্র আমাদের উপর মন খারাপ করবে, আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে অন্যান্য প্রতিপক্ষ আমাদের উপর মন খারাপ করবে।
তো আমরা তো নিরীহ, আমরা তো ছোটখাটো, আমাদের তো খুব বেশি বল নেই, শক্তি সামর্থ্য নেই, আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের অবস্থান থাকবে আমরা কোনো পক্ষে যাব না, জোট নিরপেক্ষ। আমরা এদের কোনো জোটে যাব না, আমরা জোট নিরপেক্ষ থাকবে। এদের কোনো জোটে আমরা না গিয়ে আমরা স্বাধীন থাকবো, যাতে সবার কারো বৈরিতার শিকার হতে না হয়। তো সেই জন্য তোমার যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট তখন ভারত সরকার, ইন্দোনেশিয়ার সরকার এবং মিশরের সরকার, আহ, এই মধ্যবর্তী অবস্থানের দেশগুলোর রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে একটি সম্মেলন করে সেখান থেকেই শুরু হয় ন্যাম বা জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা। এটি 1961 সালে সূচনা হয়। যাই হোক, এটি সম্পর্কে বিস্তারিত বলবা। এরপর জোট নিরপেক্ষ আন্দোলনের বিভিন্ন সম্মেলনগুলোর বিবরণ আছে। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। ওআইসি প্রতিষ্ঠার প্রেক্ষাপটটা হচ্ছে একদাই ইসরায়েল যখন তোমার 1969 খ্রিস্টাব্দে 21 আগস্ট ইসলাম ধর্মের পবিত্র স্থান জেরুজালেম বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদে আগুন লাগিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর মুসলিম দেশগুলো জেগে উঠেছে। তার পরিপ্রেক্ষিতে মূলত প্রতিষ্ঠিত হয় ওআইসি। 25 সেপ্টেম্বর 1969 সালে ওআইসি গঠিত হয়। তো বর্তমানে ওআইসির সদস্য সংখ্যা 57টি। ওআইসির বিভিন্ন তথ্যগুলো রয়েছে, যদিও ওআইসি কিছুই করতে পারেনি। ওআইসি ফিলিস্তিনকে মুক্তি দিতে পারেনি, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করতে পারেনি, ওআইসি ভুক্ত প্রভাবশালী দেশগুলো একত্রিত হতে পারেনি। ওআইসি ছাড়াও আমাদের মুসলিম সংগঠন অনেকগুলো, আরব লীগ আছে, সেটাও কিছু করতে পারেনি। আরব লীগ আরো প্রাচীন সংগঠন, 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কিছু করতে পারেনি, শুধু নিজের স্বার্থের কথা ভেবে সম্মিলিতভাবে কিছু করার উদ্যোগ নিতে পারে। যাই হোক, এরপরে আমরা ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি ইসলামী উন্নয়ন ব্যাংক বুঝতে পারতো মুসলিম দেশসমূহের উন্নয়নের জন্য এটা একটি ইসলামী ব্যাংক, যেটির সঙ্গে ওআইসির প্রতি সম্পর্ক রয়েছে। এটি ওআইসির ব্যাংক বললে ভুল হবে না। এরপরে দেখো ওপেক দেখো, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। যে সকল দেশের ব্যাপক পরিমাণ তেল গ্যাস মজুদ রয়েছে এবং রপ্তানি করে, ওপেক মূলত তাদের সংগঠন। তেল গ্যাস যাদের প্রচুর জ্বালানি মজুদ রয়েছে তাদের সংগঠন। এটি 1960 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদস্য সংখ্যা বর্তমানে 13টি। এর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোটামুটি এই তথ্যগুলো এই সম্পর্কে পড়ে নেবা। ওপেক প্লাস হচ্ছে ওপেকের পাশাপাশি যেই সকল দেশের তেল গ্যাস মজুদ রয়েছে রপ্তানি করে কিন্তু ওপেকের সদস্য না, সেই দেশগুলো প্লাস ওপেক, এটা হচ্ছে ওপেক প্লাস। অর্থাৎ ওপেক আর ওপেক ছাড়া যে সকল দেশের ওপেকের সদস্য না কিন্তু তেল গ্যাস রয়েছে, সেগুলো সহ ওপেক প্লাস গঠিত। এরপর ব্রিক্স দেখো, পৃথিবীর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইঙ্গো মার্কিন শক্তি, এক কথায় ইঙ্গো মার্কিন মানে ব্রিটিশ এবং আমেরিকা, ইঙ্গো মার্কিন শক্তিকে প্রতিহত করার জন্য পৃথিবীর বিভিন্ন মহাদেশের মোটামুটি সমৃদ্ধ দেশগুলোর সংগঠন হচ্ছে ব্রিক্স। দেখো, তুমি একটু খেয়াল করে দেখবে, দক্ষিণ আমেরিকার সবচেয়ে শক্তিশালী দেশ ব্রাজিল, ইউরোপের রাশিয়া, এশিয়া থেকে ইন্ডিয়া এবং চায়না, আফ্রিকা থেকে সাউথ আফ্রিকা, এই 5টি দেশ, শক্তিধর দেশ একত্রিত হয়ে গড়ে তুলেছে ব্রিক্স, যেটি মূলত ইঙ্গো মার্কিন শক্তি প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে বা নিজেদের শক্তি সামর্থ্য সম্মিলিতভাবে গড়ে তোলার চেষ্টা করছে। এটি প্রতিষ্ঠিত হয় 2009 সালে। এর সদর দপ্তর নেই, সদস্য সংখ্যা 5টি। এটি একটি অর্থনৈতিক জোট। এখন একটা এনডিবি সম্পর্কে জানি একটু। এনডিবি হলো ব্রিক্স এর ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটি 2014 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কার্যক্রম শুরু হয় 2015 সালে। এনডিবি সদর দপ্তর চীনের সাংহাইতে। এটি সম্পর্কে মোটামুটি এটুকুই তথ্য। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ব্রাজিলের মার্কোস প্রাডো টয়েজো। এরপরে আসো জি7টা আগে জি8 ছিল। জি8 হচ্ছে পৃথিবীর সবচেয়ে শিল্পোন্নত এবং শক্তিধর দেশগুলোর সংগঠন। জি8 আমরা জানি 2017-18 দিকে যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হয়, ইউক্রেনকে রাশিয়া আক্রমণ করে, তার পরিপ্রেক্ষিতে রাশিয়াকে জি8 থেকে
বাদ করা হয়, তখন G8 হয়ে গেছে G7। তাহলে রাশিয়া আগে G8 এর সদস্য ছিল, এখন নেই, এই জন্য G8 G7 হয়ে গেছে। G20 এটিও পৃথিবীর শিল্পোন্নত দেশগুলোর আহ সংগঠন। এটিতে G7 এর 7টি দেশ রয়েছে, ব্রিক্স এর 5টি দেশ রয়েছে, এরপরে ইউর কয়েকটি দেশ রয়েছে, এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, তুরস্ক, এই 4টি দেশ রয়েছে। এর সদর দপ্তর নেই, G20 সদর দপ্তর নেই, মনে রাখবা। G20 ব্যবসায়ীদের সংগঠন হচ্ছে B20, বিজনেস 20, মনে রাখবা। G7 উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোর সংগঠন। EU আমরা জানি ইউরোপিয়ান ইউনিয়ন, এটির পূর্ব নাম ছিল ইউরোপিয়ান কমিশন। 1957 খ্রিস্টাব্দে রোম চুক্তির মাধ্যমে মূলত ইউরোপিয়ান কমিশন গঠিত হয়েছিল। মনে রাখবা, ইউরোপিয়ান কমিশন গঠিত হয় 1957 সালে রোম চুক্তির মাধ্যমে। এরপরে ইউরোপিয়ান কমিশনটা 1992 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে, নেদারল্যান্ডের ঐতিহাসিক শহর ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউতে রূপান্তরিত হয়। ইউরোপিয়ান কমিশন থেকে ইউরোপিয়ান ইউনিয়নে রূপান্তর হয়। এই চুক্তি অনুসারে 1993 খ্রিস্টাব্দের 1 নভেম্বর ইসি বা ইউরোপিয়ান কমিশন পরিবর্তিত হয়ে ইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রা হচ্ছে ইউরো, মনে রাখবা, একক মুদ্রা ইউরো। ইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। ইউভুক্ত দেশ সীমান্ত বাহিনীর নাম, দেশগুলোর সীমান্ত বাহিনীর নাম ফ্রন্টেক্স। ইউর বর্তমান সদস্য সংখ্যা 27টি, সর্বোচ্চ সদস্য ক্রোয়েশিয়া। যুক্তরাজ্য ইউ থেকে বেরিয়ে যায় 2021 সালে। ইউভুক্ত দেশ 27টি সদস্যভুক্ত দেশগুলোর নাম আছে। এরপর দেখো ইউরো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রা, অর্থাৎ ইউরোপিয়ান মুক্ত দেশগুলোর মুদ্রা। এটি চালু হয় 1999 সালে, তবে এটি মুদ্রা হিসেবে কার্যকর হয় বা অভিন্ন, বিভিন্ন দেশে অভিন্ন বা কমন মুদ্রা হিসেবে চালু হয় 2002 সালে, যদিও প্রথম চালু হয়েছিল 99 সালে। এর সম্পর্কে তথ্যগুলো পড়ে নেবে। সেনজেন চুক্তি হলো এই যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কিছু দেশ, যে দেশগুলোতে বিষয়হীন ভাবে নাগরিকরা এক দেশ থেকে অন্য দেশে ঘোরাঘুরি করতে পারবে, ভ্রমণ করতে পারবে, এটাই সেনজেন চুক্তি। আফ্রিকান ইউনিয়ন, ওএস অর্গানাইজেশন, আমেরিকান স্টেটস, সার্ক। আমরা জানি সার্ক আমাদের দক্ষিণ এশিয়ার 8টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়। সেই 8টি দেশের সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান। আমরা জানি সেই 8টি দেশ কি কি। তো সার্ক সম্পর্কে একটু বিস্তারিত পড়ে নেবা। সার্ক বর্তমান প্রেক্ষাপটে সার্ক ইম্পর্টেন্ট, সার্ক থেকে গত বেশ কিছু বছর কোনো প্রশ্ন আসেনি, তবে বর্তমান সরকারের রাজনৈতিক প্রেক্ষাপটে সার্ক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সার্ক সম্পর্কে ভালো করে পড়বা।